আসসালামু আলাইকুম। সমাজবিজ্ঞান দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পাঠ। আর সঙ্গে আছি আমি নূরমহল বেগম, প্রভাষক সমাজবিজ্ঞান, পাঁচরুখে বেগম ডিগ্রি কলেজ, আড়াইহাজার নারায়ণ কলেজ। শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি পড়াচ্ছিলাম নবম অধ্যায়ের বিষয়ের নাম হচ্ছে বাংলাদেশের সামাজিক সমস্যা ও তার প্রতিকার। এ নিয়ে বেশ কয়েকটা সামাজিক সমস্যা পড়ছিলাম। ধারাবাহিকতা গত ক্লাসে যেটা শেষ করতে পারিনি, শুরু করেছিলাম, সেটা হচ্ছে যৌতুক প্রথা। আজকে এই সমস্যাটা নিয়ে আজকে আলোচনা করব, যৌতুক প্রথা। চলো আমরা মূল পাঠে যাই। তোমরা অবশ্যই আমার সাথে সংযুক্ত হবে, কিংবা পরবর্তী সময়ে তোমাদের অবসর সময় হলে তোমাদের এই পড়াটা দেখে নেবে। আমাদের আজকের পাঠ হচ্ছে যৌতুক প্রথা। যৌতুক কি? যৌতুক প্রথা কি? যৌতুক প্রথা কি? এটা সামাজিক সমস্যা কেন? এই আমরা যেটা জানি যে যৌতুক প্রথাটা মূলত হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা এটাকে ধর্মীয় আচার বিচার বলে দাবি করে থাকে। এই যৌতুক প্রথাটা হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে এটা আছে, আর এটা বর্তমান সময়ে গোটা দেশব্যাপী এটা প্রচলন ঘটেছে। বাংলাদেশে শুধু হিন্দুদের মধ্যে এটা সীমাবদ্ধ নেই, এটা বাংলাদেশের সমাজের যারা বাস করে, বিভিন্ন ধর্মাবলম্বী বাস করে, তার মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এবং মুসলমান। এটা যদিও বাংলাদেশ বলা হচ্ছে যে এটা হিন্দু ধর্মাবলম্বী, বাংলাদেশ মূলত হচ্ছে এটা মুসলিম কান্ট্রি ধরা হয়, কারণ এখানে সংখ্যা লঘু হচ্ছে হিন্দু আর সংখ্যা গরিষ্ঠ হচ্ছে মুসলমান। এই মুসলমান সমাজের মধ্যে এটা সংখ্যালঘুদের মধ্যে থেকে এটা বিস্তার লাভ করেছে মুসলিম সমাজ ব্যবস্থার মধ্যেও, এমনকি এটা বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যেও এটা প্রচলিত আছে, প্রচলিত হয়ে গেছে কথাটা, এটা ছড়িয়ে গেছে আর কি, শুধু একটা ধর্মের মধ্যে নয়। এটা একটা সামাজিক ধর্মীয় আচার বিচার হলে এটা একটা সমস্যা কেন হবে এই সমাজ ব্যবস্থার মধ্যে? সমাজবিজ্ঞানীরা এটাকে কেন সমস্যা হিসেবে চিহ্নিত করবেন? তাহলে যৌতুকটা কি? যেটাকে ধর্মীয় আচার বিচার, আমরা যেটা জানি যে ধর্মীয় আচার বিচার যেটা হয় সেটা সাধারণত মানুষের মঙ্গলের জন্য হয়, তাহলে এটা হিন্দু ধর্মের জন্য এটা ধর্মীয় আচার বিচার হলে এটা প্রত্যেক সমাজ ব্যবস্থা, প্রত্যেক ধর্মাবলম্বীদের মধ্যে এটা ছড়িয়ে পড়েছে এবং এটা একটা সামাজিক সমস্যা হিসেবে দাঁড়িয়েছে কেন? সেজন্য আগে জানতে হবে যে যৌতুকটা কি। মূলত যৌতুকটা হচ্ছে যে আমরা গত ক্লাসে বলেছি যে এক বরপক্ষ কর্তৃক কনেপক্ষ কিংবা কনেপক্ষ কর্তৃক বরপক্ষকে দাবি দেওয়ার মাধ্যমে যেটা প্রদেয় করা হয় বা প্রদান করা হয়, সেটা হচ্ছে অর্থ থেকে শুরু করে, নগদ অর্থ থেকে শুরু করে যে কোনো দ্রব্য সামগ্রী হতে পারে, সেটাকে দাবি করে নেওয়া হয় বা দেওয়া হয়, সেটা হচ্ছে যৌতুক। বা আমরা যেটা আইনগত ভাষায় যেটা বলি যে বিবাহকালীন সময়ে পাত্রীপক্ষ বাধ্য হয়ে বরপক্ষকে যেটা দেয় সেটা হচ্ছে যৌতুক। যখন বাধ্য হয়ে কথাটা আসে তখন এটা ধর্মের আচার বিচারের মধ্যে পড়ে না, এটা একটা সমস্যা হিসেবে দেখা দেয়। কি বলা হচ্ছে? আইনগত দিক থেকে বলা হচ্ছে যে বরপক্ষকে পাত্রীপক্ষ বিবাহকালীন সময়ে বরপক্ষকে পাত্রীপক্ষ বাধ্য হয়ে যা দেয় তা হচ্ছে যৌতুক। বোঝা গেছে? বাধ্য দিতে, বাধ্য। যখন বাধ্যবাধকতা আসে তখন এটা সামাজিক সমস্যা হিসেবে দেখা দেয়। আর যখন এটা যেটা সামাজিক ইয়েরা ধরা হয় যে সামাজিক আচার বিচারে, ধর্মীয় আচার বিচারে যখন ধরা হয়, এটাকে অনেক সময় বিশেষ করে হিন্দু ধর্মে যেটা বলা হয় এটা ধর্মীয় আচার বিচার, এটা সামাজিক সমস্যা হতে পারে না, কারণ ধর্ম মানুষের মঙ্গলের কথা বলে, ধর্ম মানুষের
ভালো দিকটা বিবেচনা করে কথা বলে। তো এটা যখন ধর্মীয় আচার বিচার হবে তখন এটা সমস্যা হিসেবে কেন আমরা বিবেচনা করব? কারণ ওই যে একটা কথা আসছে, যখন বাধ্য হয়ে যায়, দিতে বাধ্য থাকে বা দেওয়ার জন্য মানুষকে বাধ্য করা হয়, না দিলে নানা সমস্যার সৃষ্টি করবে, তখন এটা সমস্যা হিসেবে সমাজবিজ্ঞানীরা চিহ্নিত করেছেন। সেটা কি ধরনের? যে বলা হচ্ছে যে নগদ অর্থ থেকে শুরু করে যে কোনো দ্রব্য সামগ্রী, যে এখানে নগদ অর্থ থাকতে পারে টাকা করে, তারপর থাকতে পারে আসবাবপত্র, মূল্যবান দ্রব্য সামগ্রী যেমন মোবাইল, ল্যাপটপ, ঘড়ি, বাইক, গাড়ি, ফ্ল্যাট কিংবা জমি, হ্যাঁ, এই সমস্ত, কিংবা বিদেশে যাওয়ার টাকা, ব্যবসার জন্য টাকা, কিংবা চাকরির ব্যবস্থা করে দেওয়া, এসবও কিন্তু এখন যৌতুকের একটা পণ্য বা যৌতুকের একটা দ্রব্যে পরিণত হয়েছে, বা যৌতুক বলে বিবেচনা করা হচ্ছে। কি নগদ অর্থের পাশাপাশি যে চাকরির জন্য টাকা দিতে হবে, চাকরির ব্যবস্থা করে দিতে হবে, ব্যবসার জন্য টাকা দিতে হবে, কিংবা বিদেশে যাবে সেজন্য টাকা দিতে হবে, হ্যাঁ, সেটাও কিন্তু এক প্রকার যৌতুক। আর এক্ষেত্রে যখন কনের পক্ষ বাধ্য থাকেন যে ছেলে পক্ষকে দিতে হবে, মেয়ের ভাত খেতে হবে, মেয়েকে পাত্রস্থ করতে হবে বা মেয়ের সংসার টিকিয়ে রাখতে হবে, তখন যখন পিতামাতা বাধ্য হয়ে পাত্রপক্ষকে বা পাত্রপক্ষকে সন্তুষ্ট রাখার জন্য পিতামাতা বাধ্য হয়ে যা দেন, সেটা হচ্ছে মূলত আমরা সহজ করে যেটা বলি যৌতুক। তাহলে এই যৌতুকের জন্য বাংলাদেশে কোনো আইন আছে কি যৌতুক নিরসনের জন্য বা যৌতুকটাকে প্রতিরোধ করার জন্য? হ্যাঁ, এটার জন্য কিন্তু বাংলাদেশে একটা আইন আছে। বাংলাদেশের আইনটা কি? এটা আইনটা গঠন করা হয়েছে 1980 সালের ডিসেম্বর মাসে, 26শে ডিসেম্বর, যেটা আইনটা প্রণয়ন করা হয়, যেটাকে বলা হয় যৌতুক নিরোধ আইন 1980। আমি লিখে দিচ্ছি যৌতুক নিরোধ আইন 1980। যৌতুক নিরোধ আইন 1980। এই আইন অনুযায়ী বলা হয় যে বিবাহকালীন সময়ে পাত্রীপক্ষ যখন পাত্রপক্ষকে বাধ্য হয়ে যা প্রদান করে তা হচ্ছে যৌতুক। হ্যাঁ, আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে আমার নিজের চোখেই ধরা পড়েছে এরকম অনেক, এটা শিক্ষিত থেকে অশিক্ষিত পরিবার, দুস্থ পরিবার থেকে শুরু করে উচ্চ পর্যায়ে, এবং শুধু হিন্দুদের মধ্যে না, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সমগ্র সব ধর্মাবলম্বীদের মধ্যে ধর্ম, বর্ণ, শ্রেণী ভেদে বলে কথা না, এই যৌতুকটা প্রচলিত আছে। যেটা আমি নিজের চোখে একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, মনে আছে, সেটা হচ্ছে 2000 সালের ঘটনা। বিয়ে সে করবে না, দাঁড়িয়ে গেছে যে বিয়ে করবো না। কেন? বিয়ে করার সময় একটা চুক্তি করা হয়েছিল, বিয়ে যখন পাত্র পাত্রী দেখা দেখি করা হয় তখন বলা হচ্ছিল যে পাত্রকে বাইক দিবে এবং একটা বাড়ি করার জন্য একটা 1 খণ্ড জমি দিবে। তো ওইটা হাতে না পেলে সে বিয়ে করবে না, পাত্র নিজেই দাঁড়িয়ে গিয়েছিল যে আমি বিয়ে করবো না। পরবর্তীতে কিছু সময় পর তার বাইকের কাগজপত্র এবং বাইকের চাবি নিয়ে যখন তার হাতে দেওয়া হলো তখন সে শান্ত হলো এবং বিয়ে করলো। এটা কিন্তু একটা যৌতুক। এই আইনটা যদিও আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে এটা আইন করা হয়েছে সেই 1980 সালে, কিন্তু এটা সঠিক প্রয়োগ থাকলে হয়তো বা তাকে শাস্তির আওতায় আনা হতো। এখন আমরা জানি যে যৌতুক যে নিরোধ আইনে কি ধরনের শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। যৌতুক যে একটা সামাজিক সমস্যা, এই সমস্যা থেকে নানা সমস্যা সৃষ্টি করছে, সেটা জানার আগে আমরা জানি যে এই শাস্তির বিধান রাখা হয়েছে যে 1980 সালে যে আইন গঠন করা হয়েছে, আইনে কি ধরনের শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। হ্যাঁ, এখানে যে শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে যে সর্বোচ্চ যারা যৌতুকে আদান প্রদানে সহযোগিতা করবে
বা যারা সহযোগিতার জন্য আদান প্রদান যারা করবে এবং আদান প্রদানের যারা সহযোগিতা করবে তাদের জন্য কি শাস্তি ব্যবস্থা আছে? শাস্তি ব্যবস্থাটা হচ্ছে 5 বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। আর সেটা অপরাধ ফলে কোনো ক্রমে কারাদণ্ড 1 বছরের কম করা যাবে না। আর আবশ্যক হলে কারাদণ্ডের সাথে অর্থদণ্ডেরও ব্যবস্থা রাখা হয়েছে, যেটা ম্যাজিস্ট্রেট অবস্থানুসারে বিবেচনা করে দেখবেন। এছাড়া এ ধরনের সব ধরনের চুক্তি এই আইনে অবৈধ ঘোষণা করা হয়েছে। যে যৌতুক নিরোধ যে আইনটা করা হয়েছে 1980 সালে 26 ডিসেম্বর যৌতুক নিরোধ আইন 1980, যেটার নাম দেওয়া হয়েছে, এই আইনে বলা হয়েছে যে সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড দিতে পারবে এবং অপরাধ বিবেচনা সেটা 1 বছরের কম হবে না শাস্তিটা। আবার অবস্থা এবং বিচার বিবেচনায় ম্যাজিস্ট্রেটে সেটা কারাদণ্ডের সাথে অর্থদণ্ডও দণ্ডিত করতে পারে যারা যৌতুকে সহযোগিতা করবে এবং আদান প্রদান যারা করবে এবং আদান প্রদানের যারা সহযোগিতা করবে তাদেরকে অর্থদণ্ডের সাথে কারাদণ্ডের ব্যবস্থাও রাখা হয়েছে। এখানে আরেকটা কথা আছে যে নারী ও শিশু নির্যাতন দমন আইন করা হয়েছে 2000 সালে। এই যৌতুক নিষিদ্ধ করে কঠোর শাস্তির বিধানও রাখা হয়েছে। বলা হয়েছে যে কোনো নারীর স্বামী বা স্বামীর আত্মীয় স্বজন যৌতুকের জন্য যদি উক্ত নারীর মৃত্যু ঘটান বা মৃত্যু ঘটানোর জন্য চেষ্টা করেন তাহলে অভিযুক্তরা মৃত্যু ঘটানোর জন্য তারা যাবজ্জীবন কারাদণ্ড পাবেন, নয়তো মৃত্যুদণ্ডেরও ব্যবস্থা করা হবে। অতিরিক্ত অর্থদণ্ড দণ্ডিত করবে যদি উভয় ক্ষেত্রে এ ধরনের কোনো ঘটনা ঘটে থাকে। যদি কোনো নারীকে বা কোনো নারীর স্বামী বা তার আত্মীয় স্বজনরা যখন একটা মেয়েকে নির্যাতন করবে, তার মারা যাওয়ার চেষ্টা করবে, তাকে মেরে ফেলার চেষ্টা করবে, হত্যার চেষ্টা করবে, এমনকি মারা যাওয়ার জন্য নানা পথ অবলম্বন করবে, এমনটা হয় তো শারীরিক মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে মেয়েরা আত্মহত্যা করে, এটাও কিন্তু এক ধরনের হত্যা। আত্মহত্যা নিজে হত্যা করেছে, কেন করেছে? কারণ তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। সে ধরনের ব্যবস্থা করলে কিন্তু এখানে শাস্তি বিধান আছে যাবজ্জীবন কারাদণ্ড, নয়তো 12 বছর কারাদণ্ড, সশ্রম কারাদণ্ডের ব্যবস্থা রাখা হয়েছে। আচ্ছা, এবার আসি যে আমাদের দেশে যৌতুক যে পরিস্থিতিটা আছে, বাংলাদেশের যৌতুক পরিস্থিতিটা কেমন? বাংলাদেশের যে যৌতুক পরিস্থিতির জন্য বলা হচ্ছে, এটা ধর্মীয় আচার বিচার কথা বলা হয়, সেখানে এই দেশের পরিস্থিতিটা কেমন? বাংলাদেশের একটা নিম্ন আয়ের দেশ, অনুন্নত দেশ, এটা উন্নয়নশীল দেশ, কারণ উন্নত নয়, উন্নয়নের পথে যাচ্ছে, এরকম একটা দেশ যেখানে নানা সমস্যা আছে। এই দেশে এই সমস্যার মধ্যে একটা অন্যতম সমস্যা এখন দাঁড়িয়েছে যৌতুক সমস্যা। যৌতুকটার মধ্যে যে সমস্যা, তার মধ্যে যেটা দেখা হয় যে সামর্থ্য ভেদে কম বেশি যৌতুক আদান প্রদান অপরিহার্য এবং অবশ্য পালনীয় রীতি হয়ে দাঁড়িয়েছে এটা আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে। বর্তমানে যে চিত্রটা আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে আছে, যেটা দেখা হচ্ছে যে বিগত 10 বছরে যতগুলো বিয়ে হয়েছে তার মধ্যে 50% মেয়েরা যৌতুকের শিকার হয়েছে। যার মধ্যে 100টা বিয়ে হলে এর মধ্যে 50% কি হচ্ছে, যৌতুকের শিকার হচ্ছে। যেটা কাজী সমিতির রিপোর্ট অনুযায়ী দেখা যায় যে বাংলাদেশে 2 লাখ প্রতি বছর 2 লাখ বিবাহ বিচ্ছেদের আবেদন পড়ে, যার মধ্যে 1 লাখই হচ্ছে যৌতুকের শিকার হয়ে মেয়েরা ঘর ছাড়তে বাধ্য হয়। এই 1 লাখের মতো মেয়েরাই হচ্ছে যৌতুকের শিকার। শুধু তাই নয়, যে আইন ও সালিশ কেন্দ্রের পর্যালোচনায় দেখা গেছে যে 2015 সালে যে রিপোর্ট অনুযায়ী, 2015 সালের রিপোর্ট, আইন ও সালিশ কেন্দ্রের যেটা আছে সেটা হচ্ছে, এখানে দেখানো হয়েছে যে 187 জন নারী নির্যাতনের শিকার হয়েছে এবং 10 জন নারী আত্মহত্যার শিকার হয়েছে। শুধু 2016 সালে এখানে বেসরকারিভাবে একটা আছে যে বাংলাদেশ মহিলা পরিষদের পর্যালোচনায় আসছে যে 2016 সালে সেটা যে মেয়েদের উপর যে অত্যাচার করা হয়, সেখানে দেখানো হয়েছে যে যৌতুকের জন্য যে মেয়েরা নির্যাতনের শিকার হয়েছে এরকম
362 জন নারী নির্যাতনের শিকার হয়েছে, তার মধ্যে আত্মহত্যা করেছে 9 জন নারী। এবং গত 5 বছরে মেয়েরা যৌতুকের কারণে নির্যাতিত হয়েছে, শিকার হয়েছে বা হত্যা শিকার করা হয়েছে, তা এরকম সংখ্যা হচ্ছে 1151 জন। এই গেল বাংলাদেশের সার্বিক যৌতুকের একটা পরিস্থিতি, যার জন্য যেখানে নির্যাতনের ফলে মেয়েরা সংসার ছাড়ছে, বিবাহ বিচ্ছেদ করছে, সংসার থেকে সংসার বিচ্ছেদ হচ্ছে এবং শারীরিকভাবে জখমের সৃষ্টি হচ্ছে এবং আত্মহত্যা করছে, সঙ্গে অনেক ক্ষেত্রে তাদেরকে হত্যাও করা হচ্ছে। সেই সব বিবেচনার কারণেই এই যৌতুকটাকে সমাজবিজ্ঞানীরা সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। বোঝানো, আমি কি তোমাদের বোঝাতে পেরেছি যে এটাকে কেন সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে? আমি শুরুতে বলেছি এটা হিন্দু ধর্মের একটা আচার বিচারের কথা বলা হয়েছে। যদি হিন্দু ধর্মের তো ভালো কথা বলে, মঙ্গলের কথা বলে, সার্বিক দিক বিবেচনা করে, কিন্তু এটা সমাজবিজ্ঞানীরা বর্তমানে কেন এটাকে সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত করেছে সেটা নিয়ে আমরা জানবো। তো সেটা জানার জন্য আমি যে পরিস্থিতির কথাটা বলেছি, যে বাংলাদেশের সার্বিক যে পরিস্থিতিতে যৌতুকের কারণে হচ্ছে, সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সেটা কি, যে এই পর্যন্ত যে কি ধরনের বিবাহ বিচ্ছেদ করছে মেয়েদের, তারপরে শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে, শারীরিক মানসিক নির্যাতনের শিকার হচ্ছে, জখম হচ্ছে শারীরিকভাবে, আত্মহত্যা করছে এবং অনেক জায়গায় আত্মহত্যা ঘটানোর চেষ্টা হচ্ছে কিংবা মেরে ফেলা হচ্ছে। সেই সমস্ত ঘটনার কারণে, ঘটনার প্রেক্ষিতেই এটাকে সামাজিক সমস্যা হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এবার আসলে আমরা জানি এই সামাজিক যৌতুক প্রথার মূল কারণটা কি। মূল কারণ হিসেবে যদি আমরা কয়েকটা পয়েন্ট আকারে যদি আলোচনা করি, যে প্রথমত হচ্ছে এদেরকে পরিবারের প্রধান হিসেবে পুরুষদের এখানে প্রাধান্য বিচার করা হয়। পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, আমাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, আমরা পরিবার সমাজ তথা দেশের কথা বিবেচনা করি। এখানে পুরুষতান্ত্রিক কথা বলা হচ্ছে, মানে পুরুষদের শাসন ব্যবস্থা প্রচলিত আমাদের পরিবার থেকে। যদি দেখি যে পরিবারে মাতার থেকে পিতার প্রাধান্যটাই বেশি থাকে। হ্যাঁ, সেক্ষেত্রে মায়ের কথা কিন্তু এখানে দেখা যাচ্ছে, মা কিন্তু একটা মেয়ে, মাও কিন্তু বাবা দ্বারা নির্যাতিত হচ্ছে। কারণ কিভাবে, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে মারা বাবার কথা শুনতে বাধ্য থাকেন, বাবার সিদ্ধান্তটাই একতরফা ভাবে বাস্তবায়ন হয়, মায়ের কোনো সিদ্ধান্ত নিতে পারে না কিংবা মায়ের কোনো ভূমিকা থাকে না সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে। সেক্ষেত্রে ওই পরিবারে যদি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সেই কন্যা সন্তানটাকে লালন পালন করতে গিয়ে, কন্যা সন্তানটাকে বরণ পোষণ করতে গিয়ে, তাকে শিক্ষা দীক্ষা বড় করতে গেলে অনেক প্রতিকূলতার মুখে তাকে পড়তে হয়, অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। যে সব কিছুতেই পড়াশোনার ব্যাপারে, খাবার দাবার থেকে শুরু করে পড়াশোনা, কাপড় চোপড়, চিকিৎসা ব্যবস্থা, সব কিছুতে কিন্তু একটা মেয়েকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। যে একটা ছেলেকে যতটা আদরে, যতটা উৎসাহে লালন পালন করা হয়, একটা কন্যা সন্তানের বেলায় কিন্তু আমাদের দেশে বেশিরভাগ আমাদের দেশে বেশিরভাগ পরিবারগুলোই হিমশিম খায়। দেখা যায় যে মা চাইলেও পিতার কারণে সেটা পারে না। দেখা যায় যে তাকে সব কিছুতে আটকে দেওয়া হচ্ছে। এই মেয়ে জন্ম থেকেই দেখা যায় যে আমাদের সমাজ ব্যবস্থায় মেয়েরা নিগৃহীত হয়। একটা ভূমিষ্ঠ হওয়ার পরপরই দেখা যায় যে আগে যদি জানতে পারে যে একটা মেয়ে সন্তান হয়েছে, তখনই দেখা যায় যে তার ব্যাপারটা অন্যরকম হচ্ছে। একটা ছেলে সন্তান হলে যেমন জোরে আজান দিয়ে সবাইকে জানান দেয়, কিংবা হিন্দু ধর্মের অঙ্ক, শাক, ঢোল, ডালা এগুলো বাজানো হয়, কিন্তু একটা মেয়ের যখন জন্ম হয়, সেটা মুসলিম হোক হিন্দু হোক, ওই পরিবার ব্যবস্থাতে দেখা যায় যে মেয়ের বেলায় ওইভাবে স্বাগত জানানো হয় না। আজান দিয়ে, শাক, শঙ্খ বাজিয়ে, এসব বাদ্যবাজনা দিয়ে একটা মেয়েকে স্বাগত জানানো হয় না। এখান থেকেই শুরু হয় তার বৈষম্যের শিকার। সেখানে ওই মেয়েটা পরিবার বলো, সমাজ বলো, সবখানে কিন্তু একটা
প্রতিবন্ধকতার মধ্য দিয়ে সে প্রতিনিয়ত সময় পার করে। সেটা ঘরে দেখা যায় যে পিতার ঘরে বাবার অনুশাসনে থাকে, স্বামীর ঘরে গিয়ে থাকে স্বামীর অনুশাসনের মধ্যে দিয়ে। তার নিজস্ব চিন্তা চেতনাটা বেরিয়ে আসতে পারে না, যে সেটা প্রকাশও করতে পারে না, সেটা সুযোগও থাকে না। দেখা যায় যে অনেক সময় দামিয়ে দেওয়া হয়, বলা হয় যে মেয়ে মানুষের বুদ্ধি আর কতটুকু যাবে, কিন্তু এরা বোঝে না যে একটা মেয়ের গর্ভে কিন্তু একটা পুরুষের জন্ম হয়, কিন্তু মেয়েকে ওভাবে ছোট করে দেখা হয় সব ক্ষেত্রে। খেতে বসলে দেখা যায় পাশে বসে ছেলেটা খাচ্ছে, বাবা খাচ্ছে, তাদের পাতে মাছের মুড়োটা দেওয়া হয়, মুরগির রান্তা দেওয়া হয়, কিন্তু একটা মেয়ে আর মা মাছের মুড়োটা চিন্তাও করতে পারে না। এটা যেন তাদের মধ্যে নাই, এটা আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে ওইভাবে চলছে, যে সেখানেই দেখা যায় যে একটা মেয়ে কতটা নির্যাতনের শিকার হচ্ছে ওইভাবে। আর বিয়ের ব্যাপারটা যখন আসে তখন দেখা যায় চিন্তা করে দেখে যে বাবা তো সাধারণত উপার্জনশীল থাকে পরিবারে, আমাদের সমাজ ব্যবস্থা দেখা যায় যে পরিবারে একজন উপার্জন করে আর 10 জন সেটা ভোগ করে। সেক্ষেত্রে যিনি উপার্জন করে তার প্রাধান্যটা তাকেই বেশি প্রাধান্য দেওয়া হয় সিদ্ধান্ত গ্রহণে। সেক্ষেত্রে মারা পিছিয়ে থাকে, যেহেতু মারা ওই রকম উপার্জনের জোরটা থাকে না। সেখানেও একটা কথা আছে যে মেয়েদেরকে স্বাবলম্বী হতে হবে, পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ বেরিয়ে আসতে গেলে মেয়েদেরকে স্বাবলম্বী করতে হবে, আর স্বাবলম্বী করতে গেলে মেয়েদেরকে শিক্ষিত করতে হবে, তাদেরকে কর্মের সুযোগ করে দিতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তার জন্য এই ব্যবস্থাগুলো করতে হবে। কাজে প্রথমত যেটা বলছি যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসতে গেলে একটা মেয়েকে শিক্ষিত করতে হবে। এখানে শিক্ষা একটা ভূমিকা পালন করে। আমাদের দেশের সমাজ ব্যবস্থা কি, ছেলেদের তুলনায় মেয়েরা শিক্ষার দিক থেকে পিছিয়ে আছে, আর যখন তারা শিক্ষার দিক থেকে পিছিয়ে থাকে তখন তাদের চিন্তা চেতনাটাও অনেকটা পিছনে পড়ে থাকে। তারা সামনে এগিয়ে যেতে পারে না, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকতে পারে না। নারীর পরিনির্ভরশীলতা কমে আনতে হবে। আমাদের সমাজ ব্যবস্থায় বেশিরভাগই মেয়েরা পরনির্ভরশীল, বিয়ের আগে বাবা ভাইয়ের উপরে নির্ভরশীল, বিয়ের পর স্বামীর উপর নির্ভরশীল। মেয়েদের এই পরনির্ভরশীলতা কমে আনতে হবে। আর এই পরনির্ভরশীলতার কারণে কিন্তু যৌতুক প্রথার একটা প্রচলন হয়ে আসছে, যে বাবা মা যেহেতু নিজের উপর নির্ভরশীল না, বাবা মার বাবা বা ভাইদের সিদ্ধান্তের কথাটাকে মেনে নিতে হয়। যেখানে পাত্র বিয়ে করতে এসে যৌতুক দাবি করে, সেখানে তার মন না চাইলেও তাকে বিয়ে দিতে হয়, যেহেতু সে আত্মনির্ভরশীল নয়, বাবা ভাইয়ের উপরে নির্ভরশীল থাকতে হবে। কাজে এই ধরনের প্রস্তাবে তাকে রাজি হতে হয়। আর রাজি হতে হয় হলেই এখানে যৌতুক কথাটা কার্যকর ভূমিকা পালন করে। বিশেষ করে বাবা মা বলবে যে তোমাকে ভরণ পোষণ করতে অনেক টাকা খরচ হয়, খাওয়া পড়া সব কিছুতে খরচ হয়, এত নিতে পারবো না, এখন ভালো পাত্র পেয়েছি দিয়ে দেবো, আর ওখানে গেলেও ভালো থাকবে, সবই তো দিয়ে দেবো, ঘর সাজিয়ে দিব, ছেলের জন্য ব্যবসার টাকা দিয়ে দিব, কিংবা চাকরির ব্যবস্থা করে দেবো, ওখানে তুমি ভালোই থাকবা। এখানে মান সম্মানের একটা বিষয় আছে, যে মেয়েটাকে মেয়ে হিসেবে না দেখে তাকে পণ্য হিসেবে দেখা হচ্ছে রীতিমতো। ছেলের হাতে দিবা, ছেলের সাথে আমি থাকলে, ঘরে থাকলে তোমাকে অনেক খরচ বহন করতে হবে, পাত্রস্থ করতে হবে, সে চিন্তা করে তুমি পাত্রের হাতে টাকা দিতে পারবে, সেই টাকা দিয়ে আমাকে ঘরে বসো না। এইখানে মেয়েটা এভাবে জোর করে কথাটা বলতে পারে না, কারণ সে পরনির্ভরশীল, তার সে আত্মনির্ভরশীল নয়। সেটাও একটা যৌতুকের মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে। আবার সামাজিক একটা বেধি, সামাজিক দুর্নীতি আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে সামাজিক যে বেধিটা কাজ করে, দেখা যায় যে অসদ পায়ে অনেক পরিবার, অনেক সময় অনেক পরিবারের লোকজন আছে যে বেশ অর্থ উপার্জন পালন করেছে, মেয়েকে বিয়ে দিতে গেলে, ছেলেকে বিয়ে করাতে গেলে অনেক টাকা পয়সা খরচ করে বসেন, অনেক জলুস করে বিবাহ সম্পন্ন করে থাকে, যেটাতে কি হয় সমাজের 8-10টা পরিবারও তাতে প্রভাবিত হয়, যে অমুক বাড়ির ছেলেকে বিয়ে করাতে গিয়ে এত টাকা খরচ করেছে, অমুক বাড়ির মেয়ে বিয়ে দিতে গিয়ে এত টাকা খরচ করেছে, তারা পারলে আমরাও পারবো না কেন, আমরা বিয়ে করতে গেলে এই মেয়ের পক্ষ থেকে এভাবে আনবো না কেন, এ ধরনের একটা প্রভাব সমাজ ব্যবস্থার মধ্যে কাজ করে। আরেকটা হচ্ছে প্রতিষ্ঠা লাভের মনোভাব। দেখা যায় যে বিয়ে করতে গেলে বরপক্ষই বিশেষ করে, যদিও এটা উভয় পক্ষের রীতি, কিন্তু যৌতুকটা মূলত বরপক্ষকে কর্ণপক্ষ দিয়ে থাকে। সেক্ষেত্রে কি হয় যে
কনে পক্ষের উপরে ভর দিয়ে বর পক্ষ প্রতিষ্ঠা পাওয়ার আশা করে। যদি দেখে মেয়ের বাবার অনেক টাকা করিয়া আছে, যে কোনো অজুহাতে যে কোনো ছুতা ধরে মেয়ের বাবার কাছ থেকে টাকা পয়সা আদায় করার চেষ্টা করে, কিংবা জমা জমি গ্রহণ ও অধিগ্রহণ করার চেষ্টা করে, এভাবে সে সমাজে প্রতিষ্ঠা পাওয়ারও চেষ্টা করে থাকে। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে যে বাহ্যিক সৌন্দর্যহীনতা। আসলে সৌন্দর্যটা কারো ব্যক্তিগত চিন্তা ভাবনা নয়, এটা ঈশ্বর প্রদত্ত। কেউ খুব সুন্দর হয়, কেউ কুৎসিত হয়। এই কুৎসিত চেহারার অধিকারী হতে পারে, এটা আমরা বলি কুৎসিত, কিন্তু যিনি সৃষ্টি করেছেন তার কাছে সে কুৎসিত না, কিন্তু আমরা বানিয়ে ফেলে সে কুৎসিত। তাকে পাত্রস্থ করতে গেলে তাকে খরচা করে দিতে হবে। আর যে তাকে নেবে, এরকম কুৎসিত মেয়েকে আমি ঘরে নেব, কিছু না পেয়ে নেব, এই ধরনের মানসিকতা থাকে আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে। কিন্তু বিচার করে দেখে না যে সুন্দর যে তৈরি করেছে, সুন্দরটাকে যে তৈরি করেছে, কুৎসিতটাকে একজনের সৃষ্টি করেছে। কারো হাতে ক্ষমতা নাই কারো চেহারাকে সুন্দর করে দেয়, ভালো করে দেয়, কিন্তু মানুষের মানসিকতাটা নিজেদের হাতে থাকে। সেখানে যে এই বিকৃতি রুচিবোধের কারণে আমরা অপমানিত হচ্ছি, মেয়েরা অপমানিত হচ্ছে, সেটা বিবেচনা করে দেখে না। কেউ হচ্ছে বাহ্যিক সৌন্দর্যের কথা আসে, যে দৈহিক খুঁত নিয়ে কথা বলে, যে অধিক বয়স কিংবা সৌন্দর্য হানি, এসবের কারণে কিন্তু মেয়েরা যৌতুকের বলি হচ্ছে। দেখা যায় যে বিয়ের কথাবার্তা বলতে আসে, মেয়ের সৌন্দর্য নিয়ে কথা বলে, মেয়ের দৈহিক গঠন নিয়ে কথা বলে, খুঁত নিয়ে কথা বলে। হ্যাঁ, এই সমস্ত বিষয়ের কারণে কিন্তু এখন যৌতুকটা সমাজের মধ্যে বিস্তার লাভ করছে। পাত্রপক্ষের কাছ থেকে এসবের দোহাই দিয়ে টাকা পয়সা, দ্রব্য সামগ্রী, জমি জমা, বাড়ি গাড়ি গ্রহণ করছে, যেটা আমরা যৌতুক বলে থাকি। আর এটাকে সমাজ যে ভদ্রবেশী মানুষেরা বলে থাকে উপহার, উপঢৌকন, নজরানা, এই সমস্ত কথা বলে এটাকে ঢাকার চেষ্টা করে। মূলত এটা হচ্ছে এক প্রকার যৌতুক। আছে কি, যেটা আমরা বলেছি যে নারী পুরুষের বৈষম্য, শুরুতে যেটা বলেছি যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা, আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে নারী পুরুষের বৈষম্য কারণেই মেয়েরা যৌতুকের বলি হচ্ছে। যৌতুকের সমাজ ব্যবস্থা, পুরুষরা যৌতুক প্রত্যাশা করে যাচ্ছে, কারণ মেয়েদেরকে আমরা নিজেরাই সম্মান করতে পারি না, যার জন্য পুরুষরা তো আরও সম্মান দেখায় না। এখানে সম্মানহানির একটা ঘটনা ঘটে যায় প্রতিনিয়ত। এবার আসা আমরা জানি যে যৌতুক প্রথার প্রভাবটা কি, এর প্রভাব কেমন পড়ে সমাজ ব্যবস্থার মধ্যে। হ্যাঁ, যৌতুক প্রথার প্রভাবটা খুবই মারাত্মক, যেটা আমরা জেনেছি। যে সমস্যা, প্রথার কারণ আলোচনা করতে গিয়ে এর প্রভাবটা আমি অনেকটা বলে ফেলেছি, তা আবার বলছি যে সমাজে পারিবারিক অশান্তি, বিশৃঙ্খলার সৃষ্টি হয়। যে যৌতুকের কারণে দেখা যায় যে বিভিন্ন আমাদের যৌতুক ব্যবস্থা, যেটা পরিস্থিতি আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে 2 লাখ কাজী সমিতির রিপোর্ট অনুযায়ী 2 লাখ বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে, সেখানে 1 লাখই হয় কি বিয়ে বিচ্ছেদের ঘটনা ঘটে, 1 লাখই যৌতুকের কারণে। যৌতুকের প্রভাবে পারিবারিক বিশৃঙ্খলার সৃষ্টি হয়, অশান্তির সৃষ্টি হয়। সেখানে দেখা যায় যে তাদের সন্ততি আছে, তা সত্ত্বেও যৌতুকের দাবি দেওয়া মেটাতে না পেরে এখানে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটে যাচ্ছে অহরহ। সেখানে একটা পরিবার ভাঙনের সৃষ্টি হওয়া মানে পরিবার ব্যবস্থার বিশৃঙ্খলা দেখা দেওয়া। দ্বিতীয়ত, দাম্পত্য কলহের সৃষ্টি হয়, যেটা বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটে থাকে। তৃতীয়ত হচ্ছে সর্বস্ব হারানো, যেখানে যৌতুকের মেয়ের সংসার টিকাতে গিয়ে বা মেয়ের দাম্পত্য সম্পর্কটা বজায় রাখতে গিয়ে মেয়ের বাবাকে দেখা যায় যে সর্বস্ব হারাতে হয়। জমা জমি, হ্যাঁ, ঘর বাড়ির ব্যবস্থা অনেক সময় ভিটে মাটি অনেক সময় বিক্রি করে দিয়ে তারা পথে বসে যায়, এমন ঘটনাও ঘটে। যেটা তাদের পরিবারে একমাত্র অবলম্বন, পরিবার সংসার চলার যেটা অবলম্বন, এখন জমি কিংবা একটা গাভী, দেখা যায় যে পরিবার ব্যবস্থা সেটা বিক্রি করে দেয়। কিংবা যেটা অনেকে মধ্যবিত্ত পরিবার আছে, যে একটা দোকান আছে, দোকানের উপর ভরসা করেই তাদের গোটা পরিবার চলছে, সেখানে দেখা যায় যে মেয়েকে বিয়ে দিয়ে মেয়ের বাবা মা ওই ব্যবসা গুটিয়ে করতে হচ্ছে, ওই ব্যবসাটা পাত্রকে পাত্রস্থ করতে হচ্ছে মেয়ের মাধ্যমে, এবার পাত্রের হাতে দিতে হচ্ছে। সেক্ষেত্রে তার ব্যবসা যে একটা মাধ্যম ছিল নীতিতে চলা, সেটাও হারিয়ে ফেলছে, সর্বশান্ত হয়ে পড়ছে। এরকমটাও আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে অহরহ দেখা যাচ্ছে।
সমাজে অপরাধ প্রবণতা বেড়ে যায়। সেটা কি, যখন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারে, বিশেষ করে মেয়েদের সঠিক সময় প্রাপ্তস্থ করতে না পারে, কিংবা ছেলেরাও সঠিক সময় যখন অধিক যৌতুক লোভের কারণে যখন মেয়েরা সচেতন হয়, মেয়েরা বিয়ে করতে না পারে, মেয়েরা বিয়ে বসে না, কিংবা ছেলেরাও যখন দাবি দেওয়ার পরে উপযুক্ত মেয়ে পায় না, তখনই দেখা যায় যে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, পতিতাবৃত্তি সৃষ্টি হয়, অপরাধ প্রবণতা বেড়ে যায় সমাজ ব্যবস্থার মধ্যে। মর্যাদাহানি, এক্ষেত্রে যৌতুক দাবি করে সমাজ ব্যবস্থার মধ্যে পাত্রপক্ষ নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চায় ঠিকই, কিন্তু আসলে পরিণাম কি হয়, তাদের মর্যাদাটা থাকে না। যে এরকম জানতাম তো ছেলে তো অনেক ভালো, কিন্তু সে তো মর্যাদা সম্পন্ন কোনো কাজ করেনি, বিয়ে করতে গিয়ে পরের কাছ থেকে অনেক টাকা পেয়েছে, শ্বশুরের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে, এই ধরনের একটা কথা বলে, সেক্ষেত্রে একটা ছেলেরও মর্যাদা থাকে না। আর পাত্রীপক্ষ মনে করে যে মেয়েকে অনেক কিছু দিয়ে দিলে মেয়ে শ্বশুর বাড়িতে আত্মসম্মান বজায় রেখে চলতে পারবে, তাদের দাম্পত্য সম্পর্কটা সঠিক হবে, সুন্দর হবে, এই ধরনের চিন্তা ভাবনা থাকে বাবা মায়ের। সেক্ষেত্রে যখন মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দেয়, সেক্ষেত্রে মেয়ের বাড়িরও মর্যাদা থাকে না, ছেলের বাড়িরও মর্যাদা থাকে না। যারা দেয় এবং যারা নেয়, কারোরই কিন্তু সমাজে, ভদ্র সমাজে, শিক্ষিত সমাজে আসলে মর্যাদা থাকে না। হত্যা, আত্মহত্যার ঘটনা, হ্যাঁ, আমাদের সমাজ ব্যবস্থা যেটা আমরা পরিস্থিতির কথা যখন বলেছে যে প্রতি বছর দেখা যায় যে 1100, গত 5 বছরে 1151টা হত্যার ঘটনা ঘটেছে। তো এটা হচ্ছে যৌতুকের ফল, যৌতুকের প্রভাবে, যৌতুকের কারণে, যৌতুক সময় মতো যৌতুকের দাবি সময় মতো পরিশোধ করতে না পারার কারণেই মূলত এই হত্যা, আত্মহত্যার ঘটনা ঘটে থাকে। যৌতুকের শিকার হয়ে মেয়েরা দেখা যায় যে বাবার বাড়িতেও স্থান করতে পারে না, শ্বশুর বাড়িতেও পারে না। যারা একবার পরের কাছ থেকে এর অভ্যস্ত হয়, যে চাইলেই পাওয়া যায়, তাদের চাওয়া শেষ হয় না, আর যারা দিতে থাকে তারাও এক পর্যায়ে গিয়ে দিতে পারে না, তখনই সমাজ ব্যবস্থার মধ্যে এই হত্যা, আত্মহত্যা ঘটনাগুলো ঘটে থাকে। এবার আসলে আমরা জানি যে যৌতুক প্রথার প্রতিকারের উপায় কিছুটা বলে যাই। যে যৌতুক প্রথার যে উপায়, যেটা হচ্ছে প্রথমত মেয়েকে শিক্ষিত করতে হবে, কারণ শিক্ষা, একটা শিক্ষিত মেয়ে আত্মনির্ভরশীল হতে পারে। আর আত্মনির্ভরশীল হলে অবশ্যই সে আত্মসচেতন হবে, নিজের অধিকার সচেতন হবে, নিজের মর্যাদার কথাটা নিজেই বিবেচনা করতে পারবে, নিজের একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অর্জন করতে পারবে যদি একটা মেয়ে শিক্ষিত হয়ে থাকে। সচেতনতা সৃষ্টি করতে হবে, সচেতনভাবে তো পরিবারকে সচেতন করতে হবে যে আমার মেয়ে আমার সন্তান। সেখানে মেয়েকে পণ্য হিসেবে দেখা নয়, মেয়েকে কন্যা হিসেবে দেখা নয়, সন্তান হিসেবে বিবেচনা যখন করবে, তখন অবশ্যই যে পাত্র আসবে দাবি নিয়ে বিয়ে করবে, ওই পাত্রের হাতে পাত্রীকে, মেয়েকে তুলে না দেয় ভালো হবে। এটুকু সচেতনতা যার মধ্যে কাজ করবে, তখন এই যৌতুক প্রথাটা কমে আসবে। নারী উন্নয়ন, নারী শিক্ষা এবং মহিলাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করাতে হবে, সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। কর্মসংস্থানের ব্যবস্থা করলে নারীর উন্নয়ন ও সার্বিকভাবেই ঘটবে। বিয়ে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কঠোরতা আনতে হবে। আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে বিয়ে রেজিস্ট্রেশনের ব্যাপারে উদাসীন থাকে, মেয়েটা রেজিস্ট্রেশন করে না, কাজে অনেক ক্ষেত্রে দেখা যায় যে রেজিস্ট্রেশন না কারণে মুখে 2-3 কথা বলে সম্পর্ক ভেঙে দিয়ে সমাজ ব্যবস্থার মধ্যে নানা সমাজ এবং পরিবার ব্যবস্থার মধ্যে বিশৃঙ্খলা ডেকে আনে, দাম্পত্য অশান্তির সৃষ্টি হয়। সেক্ষেত্রে যে যৌতুক আইন, যে নিরোধ আইন আছে, সেই নিরোধ আইনের সঠিক এবং কঠোরভাবে সেটা বাস্তবায়ন করতে হবে। আর এই বাস্তবায়ন যদি করা হয়, তখন দেখা যাবে যে সামাজিক বিশৃঙ্খলা থেকে, যৌতুক প্রথার মাধ্যমে যে সামাজিক বিশৃঙ্খলাটা তৈরি হচ্ছে, সেটা কমে আসছে বা বন্ধ হয়ে যাওয়ার সুযোগ হবে। সামাজিক উদ্যোগ গ্রহণ করতে হবে। এটা যেখানে যে বিয়েতে সাধারণত যৌতুক আদান প্রদানের কথা উঠবে, সাধারণত বিয়ের আলোচনা প্রসঙ্গে যখন এই সমস্ত আসবে, জানা হয়ে যায় যে মেয়েকে এই দিয়ে দিচ্ছে বা ছেলে এই নিচ্ছে শ্বশুরবাড়ি থেকে, ও সমস্ত বিয়ে শাদিতে না গিয়ে, ও সমস্ত বিয়ে শাদী দাওয়াত নিয়ে যখন আসে, তখন ওই সমস্ত বিয়েতে না গিয়ে সরাসরি এটা বয়কট করলে মনে হয় একটু লজ্জা পাবে, লজ্জা থেকে এগুলো আস্তে আস্তে কমে যাবে, আমার বিশ্বাস আছে।
সেজন্য বলা হচ্ছে যুবকদের সচেতনতা সৃষ্টি করতে হবে। যুবকদের, আজকে যারা যুবক তারা হয়তো বা বিয়ের পরে কন্যা সন্তানের বাবা হতে পারে, তাদেরকেও আজকে যারা বিয়ে করবে মেয়ের কাছ থেকে কোনো নেই, কদিন পরে তার ঘরে একটা কন্যা সন্তান আসবে, কন্যাকেও তো তাকে দিয়ে দিতে হবে। এভাবে তাদেরকে সচেতনতা তাদের মধ্যে বৃদ্ধি করতে হবে, সুযোগ সচেতনতার হারটা বাড়াতে হবে, ছেলেদেরকে যুবকদেরকে বোঝাতে হবে এটার বিপরীতে কি, এমনকি পরবর্তীতেও সে এটার শিকার হতে পারে। এটা তাকে বোঝালে আমার বিশ্বাস যে যৌতুক কথার যে কুফলটা আছে সেখান থেকে আমরা সকলে বেরিয়ে আসতে পারবো। আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।